স্টুডেন্টস, আজ আমরা তাপীয় প্রসারণ বই সম্পর্কে আলোচনা করব। এর আগের দিন তোমরা তাপীয় প্রসারণের ফার্স্ট চ্যাপ্টারটা পড়েছো। প্রথম নোটটুকু তোমাদের আমি দিয়েছি, আজকে সেকেন্ড পার্ট থেকে শুরু করছি। তোমরা এর আগের দিন দেখেছো যে আমরা যদি একটা দ্বিধাতব পাত নিই, দ্বিধাতব পাত মানে এমন পাত যেখানে দুটি ভিন্ন ভিন্ন ধাতু পরস্পরকে রিলেট করে বা জুড়ে পাতটা তৈরি করা হয়। অর্থাৎ একটি পাত আমরা যদি এখানে তামা নিই, তো অন্যটি পিতল বা অন্য কোনো ধাতু নেওয়া হয়। এক্ষেত্রে আমরা দ্বিধাতব পাত থেকে যদি উত্তপ্ত করি, তাহলে কি হয়, দুটো পাতই প্রসারিত হওয়ার চেষ্টা করে। এখন প্রসারিত হওয়ার সময় কোনো একদিকের পাত বেশি প্রসারিত হওয়ার চেষ্টা করছে, তো কোনো একদিকের পাত প্রসারিত হতে চাইছে না। সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে যে পাতটি বেশি প্রসারিত হওয়ার চেষ্টা করছে সেই পাতটি এইভাবে বেঁকে যাবে। এটা কেন হয়? কারণ একই উষ্ণতা দিলেও সকল ধাতুর তাপীয় প্রসারণ সমান হয় না। তো আজ আমরা দেখব যে তাপীয় প্রসারণ কত প্রকার। তাপীয় প্রসারণ আমরা জানি যে কোনো বস্তুর, কঠিন বস্তুর তিন রকম মাত্রা হয়: দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। তার উপরে বেস করেই তাপীয় প্রসারণ তিন প্রকার: দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ ও আয়তন প্রসারণ। কোন একটা বস্তুকে তাপ দেওয়ার সাথে সাথে যদি তার দৈর্ঘ্যের প্রসারণ হয়, তাকে দৈর্ঘ্য প্রসারণ বলা হয়। এবং তাপ দেওয়ার সাথে সাথে একটা বস্তুর যে কেবলমাত্র দৈর্ঘ্যের প্রসারণ হচ্ছে তা কিন্তু নয়। আমি যদি এই পেনটাকে ধরে চাপ দেই, তাহলে পেনটা শুধুমাত্র যে দৈর্ঘ্যের প্রসারণ হবে তা কিন্তু নয়। দৈর্ঘ্যের প্রসারণের পাশাপাশি এর ক্ষেত্রফলেরও প্রসারণ হবে এবং তার পাশাপাশি এর আয়তনেরও প্রসারণ হবে। অর্থাৎ তাপীয় প্রসারণকে আমরা তিন ভাগে ভাগ করব। একটা হলো দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্রফল প্রসারণ এবং আয়তন প্রসারণ। দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্রফল প্রসারণ এবং আয়তন প্রসারণ। তো এর থেকে যে কোনো একটা সম্পর্কে আমরা ডিটেলসে ভালোভাবে জেনে নেব। সেক্ষেত্রে বাকি দুটো সম্পর্কে আমাদের জানতে খুবই সুবিধা। তোমরা যে কোনো একটা ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নাও, তাহলে দেখবে অন্য দুটো বুঝতে তোমাদের কোনো সমস্যা হচ্ছে না। তো আমরা প্রথমে দৈর্ঘ্য প্রসারণ সম্পর্কে জানবো। তো মনে করো তোমার কাছে আমি একটা দণ্ড দিয়েছি, যার দৈর্ঘ্য হলো, একটা দণ্ড আছে যেটা দৈর্ঘ্য L1। এই দণ্ডটার দৈর্ঘ্য L1 কখন না, যখন এর উষ্ণতা হলো T1 ডিগ্রি সেন্টিগ্রেড। এই দণ্ডটির দৈর্ঘ্য L1 তখনই যখন এর উষ্ণতা হলো T1 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার আমি যদি দণ্ডটির উষ্ণতা বৃদ্ধি করি, তাহলে তোমরা জানো যে উষ্ণতা বৃদ্ধি করার সাথে সাথে পরমাণুর যে ইন্টারমলিকুলার স্পেস সেটা বৃদ্ধি পায় কম্পনের জন্য, যেটা তোমাদের এর আগের ভিডিওতে আমি বলেছি। এবং সেই ইন্টারমলিকুলার স্পেস বৃদ্ধি পাওয়ার জন্য বা আন্তরাণবিক দূরত্ব বা গ্যাপ বৃদ্ধি পাওয়ার জন্য কি হয়, এর দৈর্ঘ্য প্রসারিত হয়। দৈর্ঘ্য কিছুটা পরিমাণ বেড়ে যাবে, সেক্ষেত্রে হয়তো এর দৈর্ঘ্য বেড়ে গিয়ে দাঁড়ালো L2। কখন? যদি আমরা উষ্ণতাটাকে চেঞ্জ করে T2 ডিগ্রি সেন্টিগ্রেড করি, তাই তো? তো আমরা কি ধরেছি তাহলে এক্ষেত্রে, যে আমরা ধরেছি কোন দণ্ডের T1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় প্রাথমিক দৈর্ঘ্য L1 এবং T2
ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উহার দৈর্ঘ্য হলো L2। এখন বলতো এক্ষেত্রে ওই যে বস্তুটা আমি যে দণ্ডটার কথা বলছিলাম যার দৈর্ঘ্য L1 থেকে পরিবর্তিত হয়ে L2 হয়েছে, এর দৈর্ঘ্যের প্রসারণ কতটা হয়েছে? এর দৈর্ঘ্যের প্রসারণ, দৈর্ঘ্য প্রসারণ মানে আমরা বলতে পারি অতএব দৈর্ঘ্য প্রসারণ কতটা হলো না অন্তিম দৈর্ঘ্যে যে কোনো কিছু বৃদ্ধি বোঝাতে আমরা কিভাবে বের করি যে তোমার বয়স এখান থেকে 5 বছর আগে ছিল 15 বছর, এখন হয়েছে 20 বছর, তাহলে বয়স বৃদ্ধি কতটা হয়েছে আমরা কিভাবে বের করি? সবসময় শেষের তথ্য থেকে আগেরটা বাদ দিয়ে। তো এক্ষেত্রে আমরা শেষের দৈর্ঘ্য বা অন্তিম দৈর্ঘ্য কত L1 এবং তা থেকে যদি প্রাথমিক দৈর্ঘ্য অর্থাৎ অন্তিম দৈর্ঘ্য L2 এবং তা থেকে যদি প্রাথমিক দৈর্ঘ্য L1 বাদ দেই তাহলে আমরা দৈর্ঘ্যের প্রসারণটা পেয়ে যাব। অর্থাৎ দৈর্ঘ্যের প্রসারণ হবে L2 মাইনাস L1। দৈর্ঘ্যের প্রসারণ হবে L2 মাইনাস L1। এবার তোমাদের কাছে প্রশ্ন, এই যে দৈর্ঘ্যের প্রসারণ, এই প্রসারণটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? একটু বুদ্ধি দিয়ে ভাবো যে দৈর্ঘ্যের প্রসারণটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। হ্যাঁ, তোমাদের সবার মনের মধ্যে প্রথমে একটা জিনিস আসবে, সেটা হলো দৈর্ঘ্যের প্রসারণ উষ্ণতার উপরে নির্ভর করে। এটাই তোমাদের মনের মধ্যে সবার প্রথমে আসবে যে আমরা যত বেশি উষ্ণতা চেঞ্জ করব, তত বেশি দৈর্ঘ্যের প্রসারণ হবে, তাই তো? তো দৈর্ঘ্য প্রসারণ উষ্ণতা পার্থক্যের সাথে সমানুপাতিক। বুঝতে পারোনি? ধরো আমি যদি এক্ষেত্রে যে T1 এবং T2 বলছিলাম, আমি দুটো কন্ডিশনের কথা বলছি। প্রথম কন্ডিশনে আমরা উষ্ণতাটা সাপোজ 30 ডিগ্রি থেকে 40 ডিগ্রি করেছি। মনে করো এটা যদি একটা লোহার দণ্ড হতো, তো আমি এর উষ্ণতা প্রথমে 30 ডিগ্রি থেকে 40 ডিগ্রি করেছি, সেক্ষেত্রে কিছুটা পরিমাণ প্রসারিত হবে। আবার উষ্ণতাটা আমি 30 থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড করেছি। কোন ক্ষেত্রে উষ্ণতা প্রসারণ বেশি হবে, কোন ক্ষেত্রে দৈর্ঘ্যের প্রসারণ বেশি হবে? না, যে ক্ষেত্রে আমরা উষ্ণতাটা বেশি পরিমাণ পরিবর্তিত করবো, তাই তো? তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে দৈর্ঘ্যের কতটা প্রসারণ হবে সেটা সবসময় নির্ভর করে যে আমি তার উষ্ণতা কতটা পরিবর্তন করছি। উষ্ণতার কম পরিবর্তন করলে কম প্রসারণ হবে এবং উষ্ণতার বেশি প্রসারণ করলে বেশি প্রসারণ হবে। তো দৈর্ঘ্যের প্রসারণ উষ্ণতা পার্থক্যের সাথে সমানুপাতিক। অর্থাৎ আমরা বলতে পারি যে L2 minus L1 is directly proportional to T2 minus T1. Got it? Yes. Now, এই যে দৈর্ঘ্যের প্রসারণ আর কোন বিষয়ের উপর নির্ভর করে? এই দৈর্ঘ্যের প্রসারণটা আর কোন বিষয়ের উপর নির্ভর করে? মনে করো আমি একটা 10 সেন্টিমিটারের লোহার রড নিয়েছি। এই 10 সেন্টিমিটারের লোহার রডের উষ্ণতা চেঞ্জ করেছি। উষ্ণতা চেঞ্জ করার ফলে দেখলাম যে এখন দৈর্ঘ্যটা প্রসারিত হয়ে 11 সেন্টিমিটার হয়েছে। তাহলে এক্ষেত্রে দৈর্ঘ্যের প্রসারণ কতটা হবে? নিয়েছিলাম 10 সেন্টিমিটারের লোহার রড, তার উষ্ণতা চেঞ্জ করেছি, উষ্ণতা চেঞ্জ করার ফলে এখন 11 সেন্টিমিটার হয়েছে, মানে 1 সেন্টিমিটার প্রসারণ হয়েছে। এবার একটা সেকেন্ড কন্ডিশন ভাবো, আমি একটা 100 সেন্টিমিটারের লোহার রড নিয়েছি, তার উষ্ণতা চেঞ্জ করেছি। 100 সেন্টিমিটারের লোহার রড নিয়ে তার উষ্ণতা চেঞ্জ করলে তার কি 101 হবে না 110 হবে? ইয়েস, 110 হবে। তাহলে এক্ষেত্রে দেখো প্রসারণ কতটা হলো? 10 সেন্টিমিটার। আর আমরা প্রথমে যেটা বলেছিলাম যে 10 সেন্টিমিটারের লোহার রড নিয়েছি, নিয়ে তার প্রসারণ করছি। 10 সেন্টিমিটারের লোহার রড নিয়ে তার প্রসারণ হয়েছিল 1 সেন্টিমিটার। আর দ্বিতীয় ক্ষেত্রে 100 সেন্টিমিটারের লোহার রড নিয়েছি বলে তার প্রসারণ হয়েছে 10 সেন্টিমিটার। তার মানে আমরা দেখতে পাচ্ছি আমরা প্রথমে কত দৈর্ঘ্যের লোহার রড নিচ্ছি, অর্থাৎ প্রাথমিক দৈর্ঘ্য, তার উপরে কিন্তু দৈর্ঘ্য প্রসারণ নির্ভর করছে। সুতরাং আমরা সেকেন্ড কন্ডিশন যেটা বলবো যে দৈর্ঘ্য প্রসারণ প্রাথমিক দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক।
প্রাথমিক দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক। অর্থাৎ আমরা বলতে পারি যে L2 minus L1 is again directly proportional to প্রাথমিক দৈর্ঘ্য। প্রাথমিক দৈর্ঘ্য কোনটা? আমরা যে লোহার রড নিয়ে কথা বলছিলাম, এখানে যে রডটা নিয়ে কথা বলছি তার দৈর্ঘ্য ছিল L1, সুতরাং এর প্রাথমিক দৈর্ঘ্য হলো L1। এখন আমরা দুটো ভেদ সম্পর্ক পেয়ে গিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ যে আমরা দুটো ভেদ সম্পর্ক পেয়ে গিয়েছি। একটা হলো L2 minus L1 is proportional to T2 minus T1, এবং আরেকটা ভেদ সম্পর্ক পেয়েছি যে L2 minus L1 is proportional to L1। এবার তোমরা অঙ্কে যৌগিক ভেদ শিখেছো। যৌগিক ভেদ জিনিসটা কি? যে একাধিক ভেদ সম্পর্ক, সাপোজ A proportional to B, A proportional to C, A proportional to 1/D বা A proportional to 1/E, এরকম একাধিক ভেদ সম্পর্ক আছে। অনেকগুলো ভেদ সম্পর্ক, একটা দুটো তিনটে চারটে, আমি চারটে দেখিয়েছি, তার বেশি হতে পারে কমও হতে পারে। অর্থাৎ একের বেশি ভেদ সম্পর্ক। একের বেশি ভেদ সম্পর্কে যদি এমন হয় যে যে কোনো একদিকের চলরাশিগুলো, যে কোনো একটা চলরাশি একাধিক চলরাশির উপরে ডিপেন্ড করছে, অর্থাৎ এ বির উপরেও ডিপেন্ড করছে, সির উপরেও ডিপেন্ড করছে, ডির উপরেও ডিপেন্ড করছে, ইর উপরেও ডিপেন্ড করছে, তো এক্ষেত্রে আমরা কি করতে পারি? এইটাকে যৌগিক ভেদ সূত্র অ্যাপ্লাই করে বলতে পারি যে এ প্রপোর্শনাল টু বি গুণিতক সি গুণিতক 1/D গুণিতক 1/E। কি করলাম আমরা? এখানে যৌগিক ভেদ নিয়মটা আমি জাস্ট একটু বলে দিচ্ছি, যে যদিও তোমরা এটা অঙ্কে শিখেছো, যে একাধিক ভেদ সম্পর্কে এক পক্ষ যদি একই হয় তাহলে অন্য পক্ষগুলো গুণ আকারে লিখে দেওয়া যায়, গুণ করে লিখে দেওয়া যায়। অর্থাৎ A proportional to B, A proportional to C, A proportional to D, A proportional to E, সেক্ষেত্রে অন্য পক্ষ যেটা A proportional to B গুণিতক C গুণিতক 1/D, এটাকে বলা হয় যৌগিক ভেদ সূত্র। অনেকে হয়তো জানো, ম্যাথমেটিক্সে শিখেছো। তো এখানেও আমরা যৌগিক ভেদ সূত্রটা অ্যাপ্লাই করব। দেখতে পাচ্ছ দুটো ভেদ সম্পর্ক আছে, আছে তো? একটা হলো L2 minus L1 is proportional to T2 minus T1, আর একটা হলো L2 minus L1 is proportional to L1। দুটোরই এক পাশে কিন্তু একই, সেটা হলো L2 minus L1। তাহলে অন্য সাইডটা যৌগিক ভেদ সূত্র অ্যাপ্লাই করলে কি হবে? যৌগিক ভেদ সূত্র প্রয়োগে পাই। যৌগিক ভেদ সূত্র প্রয়োগ করলে কি হবে না, L2 minus L1 এটা একবারই লিখবো, আর বাকি অপরপক্ষ যেটা রাইট হ্যান্ড সাইড সেটাকে আমরা গুণ করে লিখে দেবো, T2 minus T1 into L1। এটাকে বলা হয় যৌগিক ভেদ সূত্র। বোঝা গেছে? তো নেক্সট আমরা ভেদে আরো একটা জিনিস শিখেছি, যে A প্রপোর্শনাল টু যদি B হয় তাহলে আমরা প্রপোর্শনাল চিহ্ন বা ভেদ চিহ্নটা তুলে দেই কিভাবে? একটা ইকুয়াল সাইন এনে এবং একটা কনস্ট্যান্ট এনে। অর্থাৎ A প্রপোর্শনাল টু B একে এইভাবে লেখা যায় A ইকুয়াল টু K গুণিতক B, যেখানে Kটা কি তোমরা শিখেছো, সেটা হলো ভেদ ধ্রুবক। অর্থাৎ একটা ধ্রুবক এনে এবং সমান চিহ্ন এনে আমরা ভেদ সম্পর্কটাকে তুলে দিতে পারি। তো এক্ষেত্রে আমাদের হাতে কি এসছে? রিলেশনটা L2 minus L1 is proportional to L2 minus L1 is proportional to T2 minus T1 into L1। তাহলে এখানেও আমরা কিন্তু সেম জিনিস করব, অর্থাৎ প্রপোর্শনাল চিহ্নটাকে তুলে দেব। তাহলে কি আসবে? L2 minus L1 is equal to একটা কনস্ট্যান্ট আনতে হবে। এখন এখানে আমরা কনস্ট্যান্ট হিসেবে আনবো আলফা T2 minus T1 into L1। একটা কনস্ট্যান্ট হিসেবে আমরা কি এনেছি? আলফা। আলফাকে অনেক সময় তোমরা এ ছোট হাতের এ জাস্ট উপরের দাগটাকে একটু বড় করে দেবে, ঠিক আছে? তো আমরা এখানে কনস্ট্যান্ট হিসেবে এনেছি আলফা। তোমাদের অনেকের মনে প্রশ্ন হতে পারে যে আমরা এখানে কনস্ট্যান্ট হিসেবে
আলফা না এনে অন্য কিছু আনলাম। অন্য কিছু কেন আনেনি? তো দেখো, ভৌতবিজ্ঞানের প্রত্যেকটা সাইনের নির্দিষ্ট কিছু অর্থ বহন করে। এখন সবাই যে চিহ্নের সাহায্যে যেটাকে প্রকাশ করে, তোমাকেও সেটা প্রকাশ করতে হবে। সবাই দৈর্ঘ্য প্রকাশের জন্য এল চিহ্নটাকে সিম্বলাইজ করে। এখন তুমি দৈর্ঘ্য প্রকাশের জন্য তো বি চিহ্ন দিলে হবে না, বি দিয়ে বেদকে বোঝায়। তো যথারীতি এখানে আলফা চিহ্ন দিয়ে আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে বোঝাই। আলফাটাকে কি বলেছি? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা কি সেটা আমরা জানবো। তার আগে তোমরা এই ভিডিওটি দেখার মাঝে মাঝেই এক কাজ করবে, সেটা হলো যখনই দেখবে ফুল বোর্ড কমপ্লিট হয়ে গেছে, একবার করে স্ক্রিনশট মেরে নেবে। স্ক্রিনশট মেরে সেটাকে খাতায় তুলে নেবে। তো এক্ষেত্রে তোমরা একটু খাতায় তুলে নিতে পারো। ওকে, নাও তো আমরা সম্পর্কটা কি পেলাম? আমরা সম্পর্কটা পেয়েছি L2 minus L1 is proportional to P2 minus P1। সেখান থেকে আমরা পেয়েছি L2 minus L1 is equal to alpha P2 minus P1 into L1। এখন আলফা চিহ্নটাকে আলাদা করো। আলফা চিহ্নটাকে আলাদা করলে দেখতে পাবে আলফা ইকুয়াল টু কি আসছে? L2 minus L1 by L1 into P2 minus P1। বুঝতে পেরেছো? আমরা আলফাটাকে আলাদা করে কি পেয়েছি? L2 minus L1 by L1 into P2 minus P1। এই আলফাটাকে আমরা কি বলবো? এখানে আলফাকে পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে। সেটা কি জিনিস? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা কি জিনিস একটু ভালো করে ভাবো। আমরা যখন দ্বিধাতব পাত ডায়াগোনালিক স্ট্রিপসের কথা বলছিলাম, তখন দেখেছিলাম দুটো দ্বিধাতব পাত যাদের প্রত্যেকের দৈর্ঘ্য একই। বলেছিলাম তো যে সমদৈর্ঘ্যের। তো প্রত্যেকের দৈর্ঘ্য একই মানে সেক্ষেত্রে L1 একই, এবং তাদের প্রত্যেককে সম পরিমাণ গড়ন করা হয়েছিল। অর্থাৎ উষ্ণতার চেঞ্জটা দুটো রডের জন্যই সেম হয়েছিল। তাহলে দৈর্ঘ্য একই ছিল, উষ্ণতা পরিবর্তন একই ছিল, তার সত্ত্বেও কেন একটা রড বেশি পরিমাণে প্রসারিত হয়েছিল, অন্যদিকে আরেকটা রড কম পরিমাণে প্রসারিত হয়েছিল? এর কারণটা কি ছিল? এর কারণ তোমরা অনেকে বলবে হ্যাঁ ওটা ওই দুটো রডের উপাদান আলাদা। তো প্রশ্ন হলো উপাদান আলাদা হওয়ার জন্য কি আলাদা হয়, যে দৈর্ঘ্য আলাদাভাবে প্রসারিত হয়? উপাদান আলাদা হওয়ার জন্য দুটো রডের, বা শুধু দুটো রড না, যে কোনো দুটো পদার্থের উপাদান আলাদা হওয়ার জন্য দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলাদা হয়। এই আলফাটাকে আমরা বলি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, যেটা কিসের উপরে নির্ভর করে? এই যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, এটা নির্ভর করে উপাদানের উপরে। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক নির্ভর করে উপাদানের উপরে। আমরা যে দ্বিধাতব পাতটা নিয়েছিলাম, এই পাতের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা নির্ভর করবে উপাদানের উপরে। দুটোর উপাদান আলাদা ছিল বলেই কিন্তু দুটো দৈর্ঘ্য সেম হওয়া সত্ত্বেও, একই পরিমাণ গরম করা সত্ত্বেও একটা বেশি প্রসারিত হয়েছিল, তো একটা কম প্রসারিত হয়েছিল। তো আমরা তো আলফাটাকে জেনে গেলাম যে আলফা হলো পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। এখন নেক্সট কাজ, আমরা ফিজিক্সে কোনো জিনিসের কোনো নতুন রাশি সম্পর্কে যখনই জানি, সেই রাশিটাকে সংজ্ঞা দেওয়া, সেই রাশির সংজ্ঞা দেওয়া, সেই রাশির একক লেখা, সেই রাশির মাত্রা লেখা, এগুলোই আমাদের কাজ ফিজিক্সের ভাষায়। তো এখানে আমাদের একটা নতুন রাশি পেয়েছি যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা কি জিনিস? যে একই দৈর্ঘ্য হওয়া সত্ত্বেও, একই পরিমাণ উষ্ণতা দেওয়া সত্ত্বেও কেন বিভিন্ন ধাতু বিভিন্ন পরিমাণে প্রসারিত হয়? তার কারণ তাদের উপাদান আলাদা হওয়ার জন্য তাদের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা আলাদা হয়। বুঝে গিয়েছে? তো এক্ষেত্রে আমরা আলফা বা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দেব। আলফা বা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা কিভাবে দেব? দেখো, ভীষণ সহজ। ফিজিক্সের ভাষায় যে কোনো
রাশি থেকে, এই যে আমরা রাশিমালা পেয়েছি, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের রাশিমালা পেয়েছি, এই রাশিমালা জানা থাকলে না সংজ্ঞা দেওয়াটা ভীষণ ইজি। তোমরা একটু ভালোভাবে এই জিনিসটা যদি নিজেদের মধ্যে ঢুকিয়ে নিতে পারো, দেখবে কোনোদিন তোমাদের কোনো জিনিসের নতুন রাশি সংজ্ঞা দিতে কোনো প্রবলেম হবে না। এই রাশিমালা কেবলমাত্র জানা থাকলে আমরা সহজেই যে কোনো ভৌত বিজ্ঞানে যে কোনো রাশির সংজ্ঞা দিতে পারবো। যেমন এখানে যদি আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দিতে চাই, তাহলে নিচে যে দুটো রাশি আছে কি কি আছে, L1 অর্থাৎ প্রাথমিক দৈর্ঘ্য, তাই তো। L1 ইকুয়াল টু যদি 1 ধরে নিই, কি ধরেছি যে L1 ইকুয়াল টু 1, ঠিক আছে। নেক্সট T2 মাইনাস T1 ইকুয়াল টু যদি 1 ধরে নিই, তাহলে L1 ইকুয়াল টু 1 ধরেছি আর T2 মাইনাস T1 ইকুয়াল টু 1 ধরেছি। সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি বলতো, আলফা ইকুয়াল টু L2 মাইনাস L1 বাই 1 ইন্টু 1, ইয়েস 1 ইন্টু 1। তো সেক্ষেত্রে আমরা আলফা মানে পাচ্ছি L2 মাইনাস L1, অর্থাৎ L2 মাইনাস L1 টা কি বলো, L2 মাইনাস L1 টা, হ্যাঁ L2 মাইনাস L1 টা হলো দৈর্ঘ্য প্রসারণ, দৈর্ঘ্য প্রসারণ। সেটা কার সাথে সমান আসলো, L2 মাইনাস L1 টা সমান আসলো আলফার সাথে, তাই তো। কখন সমান আসলো, যখন T2 মাইনাস T1 টা 1 হলো। T2 মাইনাস T1 টা কি, উষ্ণতার পরিবর্তন। T2 মাইনাস T1 টা কি, উষ্ণতার পরিবর্তন। তো উষ্ণতার পরিবর্তন যদি 1 হয় এবং L1 টা কি, L1 হলো প্রাথমিক দৈর্ঘ্য, L1 হলো প্রাথমিক দৈর্ঘ্য। তো উষ্ণতার পরিবর্তন যদি 1 হয়, প্রাথমিক দৈর্ঘ্য যদি 1 হয়, তাহলে দৈর্ঘ্য প্রসারণ সব সময় তার যে দৈর্ঘ্য প্রসারণ হবে তাকে আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলবো। তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞাটা দাও, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এর সংজ্ঞাটা কি হবে বলো। L1 ইকুয়াল টু 1, অর্থাৎ একক প্রাথমিক দৈর্ঘ্যে, কি বলেছি বলো, একক প্রাথমিক দৈর্ঘ্যে, একক প্রাথমিক দৈর্ঘ্যে কোন কঠিন পদার্থে, কোন কঠিন পদার্থের, একক প্রাথমিক দৈর্ঘ্যের কোন কঠিন পদার্থ। হ্যাঁ, তোমাদের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে এখানে কেন আমরা পদার্থ না বলে কঠিন পদার্থ বললাম। কারণ দৈর্ঘ্য কেবলমাত্র কাদের হয়, গ্যাসের হয় কি তরলের না, গ্যাস তরল কারণই হয় না, কেবলমাত্র দৈর্ঘ্য প্রসারণ হয়, দৈর্ঘ্য হয় কেবলমাত্র কঠিনে। তাহলে দৈর্ঘ্য প্রসারণও কাদের হবে, কেবলমাত্র কঠিনে। তাহলে আমি সংজ্ঞা কি দিলাম বলো, একক প্রাথমিক দৈর্ঘ্যের কোন কঠিন পদার্থের। নেক্সট কি একক ছিল, উষ্ণতার পরিবর্তন একক ছিল। তাহলে একক প্রাথমিক দৈর্ঘ্যের কোন কঠিন পদার্থের একক উষ্ণতার পরিবর্তনের জন্য, একক উষ্ণতার পরিবর্তনের জন্য কি হয়েছিল, দৈর্ঘ্য প্রসারণ হয়েছিল। তাহলে যতটা দৈর্ঘ্য প্রসারণ হয়েছিল তাকেই কার সাথে সমান বলেছিল, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সাথে। তাহলে একক প্রাথমিক দৈর্ঘ্যের কোন কঠিন পদার্থের একক উষ্ণতার পরিবর্তনের জন্য যতটা দৈর্ঘ্য প্রসারণ ঘটে তাকে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে। ঢুকেছে মাথায় যে একক প্রাথমিক দৈর্ঘ্যের কোন কঠিন পদার্থের একক উষ্ণতার পরিবর্তনের জন্য প্রাথমিক দৈর্ঘ্য একক হবে বা একই হবে এবং উষ্ণতার পরিবর্তন একক হবে বা একই হবে, তার জন্য যতটা দৈর্ঘ্য প্রসারণ হবে সেটাকে আমরা বলছি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। এই যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক পেলাম, যার রাশিমালা কি ছিল আমাদের কাছে, যার রাশিমালা ছিল L2 মাইনাস L1 ইন্টু T2 মাইনাস L2 মাইনাস L1 বাই L1 ইন্টু T2 মাইনাস T1। এই রাশিমালা থেকে আমরা আলফা বা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক, মাত্রা এগুলোও কিন্তু লিখতে পারবো। কিভাবে লিখবো বলো, এই যে আলফা আসলো,
আলফা এর একক কি হবে? একক ইউনিট। আলফা এর একক মানে L2 - L1 এর একক। L2 - L1 টা কি জিনিস? দৈর্ঘ্য প্রসারণ। দৈর্ঘ্যের প্রসারণ কতটা হয়েছে তার একক কি? যদি সিজিএস এ বলি আমরা, তো সিজিএস এ বললে দৈর্ঘ্যের প্রসারণ সেমিতে লেখা হবে। দৈর্ঘ্য পরিমাপের একক সেমি, তাই দৈর্ঘ্যের প্রসারণ সেমিতে লেখা হবে। এবং নিচে L1 টা কি? প্রাথমিক দৈর্ঘ্য। প্রথমে তার দৈর্ঘ্য কতটা ছিল সেটাকে যদি আমরা সিজিএস এ বলি তাহলে সেমিতে লিখতে হবে। এবং T2 - T1 এটা কি? উষ্ণতার পরিবর্তন। উষ্ণতার পরিবর্তন কোন এককে নেব? সিজিএস এ আমরা উষ্ণতার পরিবর্তনের একক হলো ডিগ্রি সেন্টিগ্রেড। বোঝা গেছে? আরেকবার বলছি, L2 - L1 টা হলো, L2 - L1 টা কি বলো? দৈর্ঘ্য প্রসারণ। তো দৈর্ঘ্য প্রসারণের এককটাকে আমরা সেমিতে লিখব। L1 টা হলো প্রাথমিক দৈর্ঘ্য, তার এককটাকেও সেমিতে লিখব। এবং T2 - T1 হলো উষ্ণতার পরিবর্তন। উষ্ণতার পরিবর্তনকে ডিগ্রি সেন্টিগ্রেডে লিখব। এখন দেখো সেমি কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো? ডিগ্রি সেন্টিগ্রেড পড়ে আছে, কিন্তু সেটা নিচে, তাই পার ডিগ্রি সেন্টিগ্রেড। এটাকে আমরা আরো একভাবে লিখতে পারি, ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1। তাই তো? একটা মজার বিষয় লক্ষ্য করো যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সংজ্ঞাটা, নামটা কি? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। নামের মধ্যে দৈর্ঘ্য আছে কিন্তু এককের মধ্যে দৈর্ঘ্য নেই, তাই না? তো এই প্রশ্নটা কিন্তু পড়ে পরীক্ষায়, যে দেখাও দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক দৈর্ঘ্যের এককের উপর নির্ভর করে না। দেখাও দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক দৈর্ঘ্য এককের উপর নির্ভর করে না। খুব সহজেই দেখাতে পারবে। কিভাবে? তাই যে আলফার একক নির্ণয় করতে যাবে, দেখবে উপরে সেমি নিচে সেমি কেটে যাচ্ছে। যদি এটা আমরা এসআই তে বলতাম, এসআই তে বললে কিভাবে লিখতে পারতাম? আলফা এর এসআই একক। এসআই একক কি হতো? তখন সেমির পরিবর্তে তখন উপরে আসতো মিটার, নিচেও আসতো মিটার, এবং উষ্ণতার একক আসতো কেলভিন। তার মানে মিটার কেটে গেলে আমরা কি পেতাম? পার কেলভিন, বা এটাকে আরো একভাবে লিখতে পারি কেলভিন টু দি পাওয়ার -1। ওকে, নেক্সট আমরা আলফা এর মাত্রা লিখব। আলফার মাত্রা তোমরা পরপর লিখবে, কিন্তু প্রথমে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা লিখবে, তারপরে এর একক লিখবে দুটো, এসআই একক এবং সিজিএস একক, এবং শেষে মাত্রা লিখবে। তো আলফা এর মাত্রা কি হবে? আলফা এর মাত্রা মানে উপরে দৈর্ঘ্যের মাত্রা L, নিচে প্রাথমিক দৈর্ঘ্য L, এবং উষ্ণতার মাত্রাকে আমরা থিটা দিয়ে লিখব। তাহলে আমরা দেখছি আলফার মাত্রা আসলো থিটা টু দি পাওয়ার -1। ঠিক আছে? আলফার মাত্রা আসলো থিটা টু দি পাওয়ার -1। দেখো মাত্রার মধ্যেও কিন্তু দৈর্ঘ্য নেই, এটা মাথায় রাখবে। ঠিক আছে? তো এত সময় আমরা আলোচনা করছিলাম যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক কি, মাত্রা কি, এবং সেখানেই আমরা আরো একটা প্রশ্ন জানলাম যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক দৈর্ঘ্যের এককের উপর নির্ভর করে না, সেটা আমরা জানলাম। তাই তো? এখানে আরো একটা প্রশ্ন তোমাদের, যে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 1.2 × 10⁻6 ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1 বলতে কি বোঝো? তো আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক পড়েছি, এই সংজ্ঞা থেকে কিন্তু আমরা এই প্রশ্নটার উত্তর দিতে পারি। এর অর্থ কি বলতো? এর অর্থ আমরা যদি একক প্রাথমিক দৈর্ঘ্যের কোনো লোহার দণ্ড নিই, একক প্রাথমিক দৈর্ঘ্যের কোনো লোহার দণ্ড নিব, নিয়ে তার উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড পরিবর্তন করব, তার জন্য তার দৈর্ঘ্য প্রসারণ হবে 1.2 × 10⁻6 সেন্টিমিটার, বা আমরা বলতে পারি
যে 1 সেমি লোহার দণ্ডের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড পরিবর্তনের জন্য দৈর্ঘ্য প্রসারণ হবে 1.2 × 10⁻⁶ সেমি। এটা এই মানটা লোহা না দিয়ে অন্য কোনো কিছু দিলে চেঞ্জ হয়ে যাবে। তো এখন এই যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আমরা বললাম, আমি একদম শুরুতে তোমাদের বলেছিলাম যে তিনটে প্রসারণ গুণাঙ্কের মধ্যে যে কোনো একটার সংজ্ঞা, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা ভালোভাবে জেনেছো, তার মানে তোমরা এখন ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা খুব ইজিলি দিতে পারবে। দেখো ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্কের সময় কি হবে, আমরা একটা এই যে রডটা যখন উষ্ণতা পরিবর্তন করছি তখন এর কেবলমাত্র দৈর্ঘ্য প্রসারণ হচ্ছে তাই নয়, তার পাশাপাশি এর ক্ষেত্রফলের পরিবর্তন হচ্ছে। এখন ক্ষেত্রফল পরিবর্তন হয়েছে মানে শুরুতে ছিল ক্ষেত্রফল এরিয়া শুরুতে এরিয়াটা কত ছিল A1, অর্থাৎ আমরা এখন L2 না বলে বলবো A2 এবং L1 না বলে বলবো A1, নিচে L1 এর জায়গায় কি বলবো A1। তাহলে আমরা পেয়ে যাব ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক, যাকে বিটা চিহ্ন দিয়ে লেখা হয়। তাহলে আমরা কিন্তু ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্কর রাশিমালা পেয়ে গিয়েছি। সংজ্ঞাটাও সেমলি একই রকম ভাবে আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক না বলে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দিতে পারবো। জাস্ট ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দেওয়ার সময় আমরা দৈর্ঘ্য পরিবর্তে ক্ষেত্রফল কথাটা বলবো, অর্থাৎ একক প্রাথমিক ক্ষেত্রফলের কোন কঠিন পদার্থের একক উষ্ণতার পরিবর্তনের জন্য যতটা কিসের পরিবর্তন, এখানে ক্ষেত্রফলে যতটা ক্ষেত্রফলের প্রসারণ হয় তাকেই বলা হয় ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। সহজ না? অনেকটাই সহজ। অর্থাৎ একটা সংজ্ঞা মুখস্থ করলে তুমি এই চ্যাপ্টারের মোট 5খানা সংজ্ঞা এইভাবে দিতে পারবে। তো আমরা অলরেডি একটা পেয়েছিলাম, আর এই সেকেন্ড হলো যে একক প্রাথমিক ক্ষেত্রফলের কোন কঠিন পদার্থের একক উষ্ণতার পরিবর্তনের জন্য যতটা ক্ষেত্রফল প্রসারণ হয় তাকে আমরা ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক বলবো। এখন ক্ষেত্র